তিস্তা বাঁচাই, জাগো বাহে, জাগো বাহে। তিস্তা বাঁচাই স্লোগানে 5 জেলায় লাখো মানুষের সমাবেশ। আজ পদযাত্রা ও নদী পারাবার কর্মসূচি। নদীতে থাকলেও একযুগে অস্তিত্ব হারিয়েছে ঢাকার 15 খাল। বর্ষার আগে খনন ও বর্জ্য অপসারণে তাগিদ। রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কুপিয়ে জখম, জড়িত 2 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। এবং সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ির নিলামে সাড়া মেলেনি, মূল্য বেশি ধরায় ক্রেতা সংকট। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এর অংশ হিসেবে আজ হবে পদযাত্রা ও নদী পারাপার। এ নিয়ে আরও জানাতে তিস্তা পারের কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সিফাত শাহরিয়ার, রংপুরের গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে মোকারম হোসাইন ও গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা ব্রিজ থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। শুরুতে যেতে চাই সিফাত শাহরিয়ার কাছে। সিফাত, জানাবেন যে পদযাত্রা ও নদী পারাপার কর্মসূচি কখন শুরু হবে, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই। নাফি, তাদের নদী পারাপার কর্মসূচিটি দুপুর বেলা শুরু হওয়ার কথা রয়েছে, তার আগে পদযাত্রা রয়েছে। আমি এখন যেই সেতুতে দাঁড়িয়ে আছি, সড়ক সেতু, এটি তিস্তার কাউনিয়া এলাকার সড়ক সেতু এবং তার ঠিক সামনে রয়েছে তিস্তা রেল সেতু, যেটি রয়েছে তিস্তা রেল সেতু এবং সড়ক সেতুর মাঝখানে যে চর, সেই চরেই মূলত যে অবস্থান কর্মসূচি সেটি হচ্ছে এবং জনতা সমাবেশ গতকালও হয়েছে, আজকেও রয়েছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলার কথা রয়েছে। তবে কর্মসূচি শুরুর আগে তাঁবু থেকে আমরা যেটি দেখছি, হ্যান্ড মাইকে করে সকলকে আহ্বান করা হচ্ছে সকলের সমাবেশ স্থলে একসাথে হওয়ার জন্য এবং এরপরেই শুরু হবে যে পদযাত্রা। আমি যেই সড়ক সেতুতে রয়েছি তার পেছনে লালমনিরহাট, তার সামনে রংপুর, অর্থাৎ নদীর এক প্রান্তে লালমনিরহাটের সীমানা শুরু, অন্য প্রান্তে রংপুরের সীমানা শেষ। এই লালমনিরহাটের প্রান্ত থেকে রংপুরের প্রান্তর দিকে এই সেতু হয়েই যে পদযাত্রা সেটি হওয়ার কথা রয়েছে এবং বাকি আমরা যেটুকু জানি যে তারা প্ল্যাকার্ড নিয়ে, অর্থাৎ প্রতিবাদ স্বরূপ, এই তিস্তা নদীটি জানেন আন্তর্জাতিক নদী, তারপরও বাংলাদেশ তার যে ন্যায্য হিস্সা পানি সুষম বন্টন সেটি না করার কারণে আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানি ইচ্ছে মতো বাংলাদেশ ব্যবহার করতে পারছে না, বরং ইচ্ছে মতো আটকে রাখে এবং প্রত্যাহার করে ভারত। যখন নদীতে বাঁধ দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু বাংলাদেশের কৃষকরা পানির অভাবে ফসল ফলাতে পারে না এবং সেই সাথে আমরা বর্ষা মৌসুমে দেখি তারা তাদের মতো পানি অপসারণ করে এবং তারপরেই কিন্তু নদী ভাঙনের সৃষ্টি হয়, বসতবাড়ি ফসল নষ্ট হয়, অর্থাৎ খরা মৌসুমে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে এবং বর্ষা মৌসুমে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে। এই যে নদী এবং নদী পাড়ের যারা বাসিন্দারা রয়েছে তাদের দীর্ঘদিনের চাওয়া এই যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে সেটি যাতে বাস্তবায়ন করা হয়। তিস্তা মহাপরিকল্পনা সে 2012 সালে একটি খসড়া তৈরি হয়েছিল, তবে এখন পর্যন্ত সেটি স্বাক্ষর হয়নি। এক যুগ সময় পার হয়ে গেল, গত আওয়ামী লীগ সরকার নানাভাবে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এখানকার বাসিন্দারা, রংপুরের বাসিন্দারা চাইছেন খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এবং এই উত্তরের জনপদের মানুষকে তিস্তার যে বলা যায় অভিশাপ সেখান থেকে যাতে মুক্তি পায় তারা, এবং বৈষম্যের শিকার যারা হচ্ছিল তারা যাতে সেখান থেকে মুক্তি পায়। তো এই ছিল নাফি আমার কাছে তিস্তা পাড় থেকে সবশেষ।
সিফাত শাহরিয়ার যুক্ত ছিলেন আমাদের সাথে। এবার যেতে চাই রংপুরে গঙ্গাচড়ার মহিপুর ব্রিজ এলাকা থেকে মোকাররম হোসেনের কাছে। মোকাররম, জানাবেন যে আজকে যে কর্মসূচি রয়েছে পদযাত্রা ও নদী পারাপার কর্মসূচি, সেই ব্যাপারে সেখানের পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া আর কোনো কর্মসূচি সেখানে হবে কিনা জানাবেন। নাফি, আন্দোলনকে মূলত উৎসবে রূপ দিয়েছে রংপুরের 5 জেলার মানুষ, অর্থাৎ তিস্তার কোল ঘেঁষে যেই জনপদ রংপুরের লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং যে তিস্তা অববাহিকার যেই 5টি জেলা আছে সেই জেলার 2 কোটি মানুষের জীবনরেখা বলা হয় তিস্তাকে। সেই তিস্তা কিন্তু তিস্তা পানির ন্যায্য হিস্যার দাবিতে সেই তিস্তার যে জীবনরেখা বলা হয় সেই জীবনরেখাকে বাঁচাতে মানুষ কিন্তু একেবারে প্রাণপণ মরিয়া হয়ে আসলে লড়ছেন বলা যায়। এবং বছরের পর বছর তিস্তার যে ভাঙন, তিস্তার যে চর জেগে তিস্তাকে যে মরুকরণ করা, তার জন্য কিন্তু বরাবরই প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করা হয়। অর্থাৎ ভারত এই নদীর অভিন্ন নদী হওয়া সত্ত্বেও একতরফা গজলডোবায় বাদ দিয়ে যে পানি প্রত্যাহার করে তাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য, তাদের সেচ কাজের জন্য, যার ফলে কিন্তু তিস্তার যে এই অংশ আছে বাংলাদেশ অংশ 115 কিলোমিটার, যেটি শুরু হয়েছে নীলফামারীর ডিমলা থেকে শেষ হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। এই যে 115 কিলোমিটার লম্বা তিস্তা নদীর 2 তীরে 230 কিলোমিটার জনবসতি, 30 কিলোমিটার জনপদ, সেই জনপদের মানুষের জীবন জীবিকার কিন্তু অনেকখানি নির্ভরযোগ্যতা এই তিস্তা নদী। এবং এই তিস্তার পানির সুষ্ঠু বন্টনের দাবিতে তিস্তা পাড়ের মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনকে পুঁজি করে কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের কাছে ভোট নিয়েছে। এই অঞ্চলের জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু বরাবরই প্রত্যেক নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে এই অঞ্চলের মানুষের ভোট হাতিয়ে নিয়েছে। এবং মানুষ বলছেন যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় করে তিস্তা পাড়ের মানুষকে যদি সুন্দর জীবন উপহার দিতে হয় তাহলে তিস্তাকে বাঁচাতে হবে। এই বাঁচানোর জন্যই তারা গত 48 ঘন্টার যে কর্মসূচি, সেটি কিন্তু আজ দ্বিতীয় দিন তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন। আজকে 2টি কর্মসূচি আছে, সেই একটি হলো পদযাত্রা অর্থাৎ তিস্তা নদী পারাপার, আরেকটি আছে তিস্তা নদীর পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন। এই 3 ঘন্টা সকাল 10টা থেকে পরবর্তী 3 ঘন্টায় 2টি কর্মসূচি বাস্তবায়ন হবে। অর্থাৎ নদীর মাঝখানে নেমে তারা প্লাকার্ড প্রদর্শন করে দেখাবেন যে একটা নদীতে কি পরিমাণ পানি থাকার কথা এবং এখন কি পরিমাণ পানি আছে। এবং এই কর্মসূচির পরে দুপুর থেকে মূলত বিএনপির আয়োজনে এই কর্মসূচিটি দেওয়া হয়েছে, যদিও তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে কর্মসূচিটি হচ্ছে। মূলত এই কর্মসূচিটিকে ঘিরে কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দারুণভাবে চাঙ্গা হয়েছেন। এবং এই পদযাত্রার পরে আন্তর্জাতিকভাবে গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে এসে প্রতিবেশী দেশ ভারতকে চাপ দেয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের যে অংশগ্রহণের আগ্রহ, সেটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবেই কিন্তু আজকের এই কর্মসূচিগুলি পালিত হচ্ছে। এবং একই সঙ্গে যেটি শুরুতেই বলছিলাম যে আন্দোলনকে উৎসবে রূপ দেয়া, এখানে যে মঞ্চ তৈরি করা আছে তিস্তার 115 কিলোমিটার দীর্ঘ পথে 11টি পয়েন্টে মঞ্চ এবং তাঁবু করা আছে। এবং সেই তাঁবুতে কিন্তু রাত্রি যাপন করেছেন তিস্তা পাড়ের মানুষ। অর্থাৎ জারি গান, সারি গান, ভাওয়াইয়া গান, মঞ্চ নাটক, যাত্রাপালা থেকে শুরু করে আগামী 48 ঘন্টায় এই আন্দোলনকে উৎসবের মধ্য দিয়ে তারা পালন করে তিস্তার পানির ন্যায্য হিস্যার যে দাবি সেটি আসলে জোরদার করার চেষ্টা করছেন। এই ছিল নাফি এই মুহূর্তে তিস্তার কাউনি অংশ, তিস্তার গঙ্গাচড়া অংশ থেকে আমরা কাছে সবশেষ। কর্মসূচির বাকি অংশগুলো আমরা পরের সংবাদে নিশ্চয়ই জানাতে পারবো। নাফি। মোকাররম হোসেন যুক্ত ছিলেন রংপুর থেকে। এবার যেতে চাই গাইবান্ধায় মাজিদুর রহমান কাছে। মাজেদ, আজকে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই কর্মসূচি পালন করছেন, সেখানে নেতাকর্মীরা কি বলছেন এইসব কর্মসূচি নিয়ে জানাবেন। হ্যাঁ রাফি, যেমনটি বলছিলেন যে গতকাল থেকে যে কর্মসূচিটা শুরু হয়েছে তিস্তা রক্ষা আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু কালকে গভীর রাত পর্যন্ত আমি যে পয়েন্টে রয়েছি সুন্দরগঞ্জের যে তিস্তা পারে যে পয়েন্টে রয়েছি, সেটা গভীর রাত পর্যন্ত কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভায়া জারি সারি গান কিন্তু এখানে গাওয়া হয়েছে এবং এখানকার মানুষজন কিন্তু গভীর রাত পর্যন্তই ছিল। এবং তারপর থেকে কিন্তু আজকে যে প্রোগ্রামটা রয়েছে সেটি হলো পদযাত্রা এবং এখানে নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন, অর্থাৎ কি পরিমাণ পানি আছে এবং নদীতে যে পানি নাই, হাঁটু পানিতে নামে তারা প্লাকার্ড প্রদর্শন করবেন এবং জানাবেন যে তিস্তা নদীতে এই সময় পানি থাকে না, এই সময় খরার সময়ে মানুষ কিন্তু অনেক দুর্ভোগে পোহাতে হয়। আর যেটি বলছিলেন যে গতকাল কিন্তু বিএনপি সহ বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে আসছিল, কর্মসূচি স্থলে এসেছিলেন এবং তারা কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই ন্যায্য হিস্সা ভারত যদি না দেয় তাহলে আন্তর্জাতিক আদালত পর্যন্ত তারা যাবেন। এবং এই যে
বাস্তবায়নের যে রূপরেখা দেওয়া হয়েছে ন্যায্য পানির হিস্সা এবং যেটি মহাপরিকল্পনা এটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যাবেন এবং এই এলাকার মানুষের কিন্তু একমাত্র দাবিই কিন্তু এই তিস্তাকে রক্ষা করা। কারণ এই তিস্তা হচ্ছে তাদের বলতে গেলে প্রাণ পুরুষের মতন একটি নদী যেখান থেকে কিন্তু এখানকার মানুষজন বেঁচে থাকতে পারে, তাদের কৃষি উৎপাদিত ফসল উৎপাদন করতে পারে এবং এই নদী অববাহিকায় যে মানুষগুলো রয়েছে এই নদীতে তাদের যে ন্যায্য পাওনা রয়েছে সে পাওনাটা ফিরে নিতে চান। আর এই কারণেই কিন্তু তারা এই আন্দোলন করছেন। এখানে যদিও বিএনপি এখানে সংখ্যাগরিষ্ঠভাবে এখানে আন্দোলন ডাক দিয়েছে, তারপরেও কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এখানে দেখা গেছে। এখানে গতকাল এই বর্তমানে যে মঞ্চ সেখানে কিন্তু জামায়াতে ইসলামের সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছিলেন এবং তাদেরও কিন্তু একটাই দাবি যে এই তিস্তা পাড়ের মানুষগুলো বাঁচাতে হবে, তিস্তা পাড়ের মানুষগুলো আমরা বাঁচতে চাই। এই জন্য যে জাগো বাহে যে স্লোগানটি, এই স্লোগানের মধ্যে তিস্তা নদীকে বাঁচানোর যে আকুতি, সে আকুতিটি কালকে আমরা লক্ষ্য করেছি। আমার যে দিকটা ব্রিজের ওই পার এখানে চিলমারি অর্থাৎ কুড়িগ্রামের যে জেলা সে জেলার থেকেও কিন্তু এখানে চলে আসছেন এবং গাইবান্ধার যে জেলা সেখানে সুন্দরগঞ্জ উপজেলা থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে ঢল আমরা দেখেছিলাম গতকাল। এবং গতকাল থেকেই কিন্তু যে আন্দোলনটা সে আন্দোলনটা এখানে চলছে এবং এই 48 ঘন্টা আন্দোলন আজকে শেষ হবে। তারেক রহমানের যে বক্তব্য দিবেন, তিনি প্রত্যেকটা 11টা পয়েন্টে যে ভার্চুয়াল যে বক্তব্য দিবেন সে বক্তব্যের মাধ্যমে কিন্তু এখানে এই অনুষ্ঠানটা শেষ হবে। তো এইভাবে কিন্তু এই 48 ঘন্টা কর্মসূচি চলছে। তো এখান থেকে নাফিয়া আমার কাছে এই পর্যন্ত ছিল এই পয়েন্ট থেকে। গাইবান্ধা সুন্দরগঞ্জের তিস্তা ব্রিজ এলাকা থেকে যুক্ত ছিলেন মাজিদুর রহমান। এর আগে আমাদের সাথে যুক্ত ছিলেন রংপুর থেকে এবং লালমনিরহাট থেকে। তারা জানাচ্ছিলেন তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে 48 ঘন্টার কর্মসূচি পালন করছে সে বিষয়ে বিস্তারিত। গত দেড় যুগে ভরাট, দখল আর অবকাঠামোর চাপে ঢাকায় বিলুপ্ত হয়েছে 12 থেকে 15টি খাল। নথিতে উল্লেখ থাকলেও বাস্তবে এসব খাল নেই। অবশিষ্টগুলোর অবস্থাও বেশ নাজুক। মূলত অপরিকল্পিত নগরায়নে হারিয়ে গেছে খালের অধিকাংশ অংশ। পরিবেশ উপদেষ্টা জানান, নগরের জলাশয় ঘিরে একটি মাস্টার প্ল্যান রয়েছে সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, নগর বাঁচাতে এসব খাল শিরা উপশিরার মতন কাজ করে। বিস্তারিত জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু এই 4 নদী ঘিরে রেখেছে রাজধানী ঢাকাকে। এছাড়া বিভিন্ন খাল জালের মতো ছড়িয়ে আছে ঢাকার বুকে। 2 যুগ আগেও ঢাকায় খাল ছিল 70-এর বেশি। এখন সে চিত্র বদলেছে। বেশিরভাগ খালই এখন বিলুপ্ত। যেগুলো কোনোভাবে টিকে আছে সেগুলোর দুপারে বসেছে ইটের পর ইট। কঠিন বর্জ্যে ভরাট হয়েছে বেশিরভাগ অংশ। দেখতে দেখতে তো এটা বোঝাই যায় না নদী, এটা দেখা যায় একবার একটু সামান্য খালের মতো। খাল বাঁচায় রাখতে হবে, সেটা খালের বিকল্প কোনো কিছু নাই, না হয় পানি নিষ্কাশন হবে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, চোখের সামনে খাল ভরাট হয়ে এখন পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বাড়িধারার পাশটা যেমন ঝিলটা অনেক ক্লিন রাখা হয়, কিন্তু আমাদের এই গুলশানের এই পাশটা কিন্তু ক্লিন করা হয় না এবং ময়লারগুলো খুব বোধহয় অ্যাভেলেবেল ফেলানো হয় এটার ভিতরে, যার কারণে গন্ধ হয়, পরিবেশ দূষণটা বেশি হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা জানান, দখল দূষণে সংকটাপন্ন খাল উদ্ধার করে খনন কাজকে ত্বরান্বিত করতে হবে। আসন্ন বর্ষার কথা মাথায় রেখে সাজাতে হবে কর্মপরিকল্পনা। এলাকার যারা ময়লা ফেলছে তাদেরকে যেন সামাজিকভাবেই তাদের প্রতিহত করে, এই ধরনের মেকানিজম ছাড়া ঢাকার মতো এত বড় শহর সে কখনোই তার এই যে খালগুলোকে, ড্রেনগুলোকে সার্বক্ষণিক সে পরিষ্কার রাখতে পারবে না। তাহলে লোকাল এঙ্গেজমেন্ট দরকার। আর এই ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, খাল উদ্ধারে কোন ছকে আগাবে তারা, ভাবনায় কোন কাজটুকু আগে ঠাঁই পাচ্ছে। 3 থেকে 4 ফিট পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে 5 ফিট পর্যন্ত পলি জমে গেছে। এই 3 থেকে 4 ফিট পলিটা আমরা অপসারণ করব। অপসারণের পরে আমরা আরও 3 ফিট থেকে 4 ফিট পর্যন্ত আমরা খালের তলদেশ খনন করব। খনন করার পরে আমাদের সাইডে হলো রিটেনিং ওয়াল হবে। রিটেনিং ওয়াল পরে আপনার সাইডগুলি মাটি দিয়ে ভরাট করার পরে আমাদের ওখানে হবে আপনার ওয়াকওয়ে। ফেব্রুয়ারির শুরুতে গণমাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করেন পরিবেশ উপদেষ্টা। বলেন, আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে যে সকল উদ্যোগ রয়েছে সরকারের, তার মধ্যে বেশি প্রাধান্য পাবে খাল খনন, বর্জ্য অপসারণ কর্মসূচি। পরিবেশ উপদেষ্টা জানান, খালগুলোর ব্যাপারে নগরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। এই বর্ষার আগে আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরও 4টার কাজ হাতে দেব।
এবং এই বর্ষার আগেই বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি সেটাই আমাদের প্রাথমিক টার্গেট, এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। সেবা সংস্থাগুলো ঠিক সময়ের আগে কাজ শেষ করতে পারলে এবার এর সুফল পেতে পারে নগরবাসী। বর্তমানে ঢাকা উত্তর সিটিতে 30টি আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 28টি খাল জলাশয় রয়েছে। ধুলাইখাল, লোহার পুল, কাঠের পুল ইত্যাদি নামগুলো মনে করিয়ে দেয় কোনো এক মৃত খালের স্মৃতিকে। এই নগরী নানা কারণে সেই খালগুলোকে গিলে খেয়েছে। বিশ্লেষকরা বলছেন জলের এই প্রবাহ চিরকাল মানুষের সুখ দুঃখের সাক্ষী। নদী, নালা, খাল মানব সভ্যতার দিশারি, তাই এদের কাছে আমাদের ঋণ রয়েছে। সেই ঋণ পরিশোধ বা এই নগরকে আরও বাসযোগ্য করে তোলার জন্য হলেও বেঁচে যাওয়া খালগুলোকে এখন রক্ষা করতে হবে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, হাসানুল হক ইনু সহ বেশ কয়েকজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে জানাতে ট্রাইব্যুনালের সামনে থেকে যোগ দিচ্ছেন মশিউর অনেক জানাবেন যে তাদেরকে কি আজকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা, আজকে কি আইনি প্রক্রিয়া আছে? নাফি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখতে চাই আসলে আজকে সব মিলিয়ে 16 জনকে আজকে এখানে হাজির করা হয়েছে। মূলত জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান এবং গণহত্যা সেই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন মামলায় তাদেরকে আসামি হিসেবে বিভিন্ন সময় দেখানো হয়েছে। আপনি যে প্রসঙ্গটা করেছেন যে আসলে আজকে নতুন কোনো মামলায় নিয়ে আসা হবে কিনা, ব্যাপারটা আসলে সেটা নির্ভর করছে পরবর্তী যে সমস্ত আদালতের কার্যকারিতা আছে সেই তার তালিকার উপরে। তবে সেটা এখন আমরা জানতে পারিনি। তবে যেটা জানি সেটা হচ্ছে আজকে যেই স্বাভাবিক প্রক্রিয়ায় আজকে একটা নির্ধারিত তারিখ ছিল, যে তারিখে তাদের নিয়ে আসার কথা ছিল। এর আগে 17 ডিসেম্বর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছিল। বিশেষ করে যাদের কথা বলছিলেন তৌফিক ইলাহির কথা বলছিলেন, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের কথা বলছিলেন, এছাড়াও হাসানুল হক ইনু, মেনন, শাহজাহান খান থেকে শুরু করে আওয়ামী লীগের হেভি ওয়েট 12 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পাশাপাশি সেই সময়কার যারা সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তাদের মধ্যে 16 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। সঙ্গত কারণে একটু জানিয়ে রাখতে চাই, আজকে নির্ধারিত তারিখ ছিল এবং নির্ধারিত তারিখে তাদের যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন জমা সাপেক্ষে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। এবং আজকে তাদের যে আইনজীবী তারা আদালতের সামনে উপস্থাপন করবেন যে কি কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ যে দায়েরগুলো করা হয়েছে সেই অভিযোগগুলোর ভিত্তি নেই। পাশাপাশি প্রসিকিউটররা তাদের যে সমস্ত প্রমাণাদিগুলো আছেন সেগুলোকে সামনে আনবেন। একটু জানিয়ে রাখতে চাই, আজকে প্রথমে আদালত এই প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে সালমান এফ রহমানকে, তাকে ডিবি কার্যালয় থেকে নিয়ে আসা হয়েছে। এর পরবর্তীতেই এখানে হাসানুল হক ইনু, মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী ছাড়াও কিন্তু বেশ কয়েকজন 6 জনকে নিয়ে আসা হয়েছিল পরপর। তারপরে বাকি সবশেষ যাকে নিয়ে আসা হয় ডক্টর দীপুমণি, যিনি সাবেক শিক্ষামন্ত্রী হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। তো সব মিলিয়ে 16 জনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই জুলাই আগস্টের সময় সংঘটিত যে গণহত্যা সেখানে নির্দেশদাতা হিসেবে এবং প্রত্যক্ষভাবে মদতদাতা হিসেবে কিন্তু তাদের নাম কিন্তু এজাহারভুক্ত করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোতে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করতে পারেন। বিশেষ করে যদি তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার যারা কিনা সেই সময় কর্তৃত্ববাদী সরকারের সময় গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিচারের দিকে আরও একটা পথ এগিয়ে যাওয়ার কিন্তু সুযোগ বা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আজকের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই 16 জন হেভি ওয়েট যে সমস্ত নেতারা তাদেরকে উত্থাপন বা উপস্থাপন করার মাধ্যমে। তো নাফি, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। মশিউর যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেরানীগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তামিম শেখ নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর সেগুনবাগিচার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তামিম শেখকে আটকের পর প্রথমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তামিমের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগ রয়েছে।
রাজধানীর উত্তরায় রাতের বেলা তুচ্ছ ঘটনা নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে এক দম্পতিকে। এই ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 2 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে উপস্থিত জনতা। আহত দম্পতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। রাজধানীর উত্তরার 7 নম্বর সেক্টরে এভাবেই রাতের বেলা প্রকাশ্যে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বখাটেরা। এই নৃশংস দৃশ্য ধরা পড়ে উপস্থিত জনতার মুঠোফোনে, যা মুহূর্তেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি সোমবার রাত 10টার দিকে। কয়েকজন বখাটে তরুণ বেপরোয়াভাবে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি রিকশায় ধাক্কা দেয়। এ সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া দম্পতি মেহবুব হাসান ও নাসিমা ইফতির সঙ্গে হর্ন বাজানো নিয়ে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে তাদের। পরে উপস্থিত জনতা কিশোর গ্যাংয়ের এই 2 সদস্য রবি ও মোবারককে গণপিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করে। উত্তরা থানা পুলিশ জানায়, ঘটনার শুরুতে 3 জন থাকলেও পরে বাকি সহযোগীদের খবর দিলে মূলত তারাই ধারালো অস্ত্র নিয়ে আসে। ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। বাকি 3 জনকে আটকে চলছে অভিযান। ধাক্কা দিলে রিকশাওয়ালা নেমে এসে এটা প্রতিবাদ করার পরে যখন ভিকটিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার কারণে সেও এটা রিকশাওয়ালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের সাথে প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। সহপাঠী আরও 2 জন 2টা ধারালো দেশি অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুম আক্তার মারা গেছেন। মঙ্গলবার ভোররাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গেল শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে একদিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে আইসিইউর প্রয়োজন পড়ে। তবে ঢাকা মেডিকেলে আইসিইউ না পাওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সোমবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নাটোরের গুরুদাসপুরের মেয়ে নাসুমা আক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিন আজ গুরুত্বপূর্ণ বেশ কিছু কর্মসূচি রয়েছে নিয়ে জানাতে যোগ দিচ্ছেন আজহার লিমন। লিমন, সমাপনী দিনে সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ ও সিদ্ধান্ত আসবে নিশ্চয়ই, এ নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন? নাফি ঠিকই বলেছেন যে আজকে এই 3 দিনের যে জেলা প্রশাসক সম্মেলন, সেই 3 দিনের আজকে সমাপনী দিন। আজকেও 15টা সেশন অনুষ্ঠিত হবে, সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং আমরা দেখলাম যে দুপুরের আগ পর্যন্ত 6টা সেশন অনুষ্ঠিত হবে। প্রথমে আমরা দেখলাম যে এখানে সেশন অনুষ্ঠিত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে। সকাল 9টা থেকে পৌনে 10টা পর্যন্ত তাদের এই সেশনটি ছিল। কিছুক্ষণ আগে এটি শেষ হলো এবং এই সেশন থেকে বের হয়ে প্রতিরক্ষা সচিব উনি ব্রিফিং করেছেন। ওনার সঙ্গে এই বিভিন্ন বাহিনীর যারা শীর্ষ কর্মকর্তা তারাও ছিলেন, যারা এই মিটিংয়ে ছিলেন। তো কয়েকটা বিষয় উনি আমাদেরকে জানিয়েছেন। শুরুতে উনি বলেছেন যে জেলা প্রশাসকদের প্রস্তাবের কথা। উনি যেটি বলেছেন যে জেলা প্রশাসকরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে এই সামরিক বাহিনী এবং জনগণের মধ্যে যে সম্পর্ক সেটা উন্নত কিভাবে করা যায় এই বিষয়ে তারা প্রস্তাব দিয়েছেন। এখানে জেলা প্রশাসকদের পক্ষ থেকে এও প্রস্তাব এসেছে যে যুবকদের এই প্রশিক্ষণ দেবার ব্যাপারে। তো যেটি এই সচিব জানালেন যে এরই মধ্যে যে আনসার ভিডিপি তাদের একটা কর্মসূচি আছে এই যুবকদের বা তরুণদেরকে সামরিক প্রশিক্ষণের জন্য প্রস্তুত করার একটা কর্মসূচি এরই মধ্যে আছে। তবে আরও বড় স্কেলে যেভাবে এই জেলা প্রশাসকরা চেয়েছেন সেটি করা একটা সরকারের সিদ্ধান্ত কিংবা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেটি যদি হয় সেখানে অর্থ সংস্থানের ব্যাপার আছে, পরিকল্পনার ব্যাপার আছে। তারা বলছেন যে এটি হতেই পারে দেশের স্বার্থে। আরেকটা
আরেকটা আর যে বিষয়গুলো এখানে উঠে এসেছে সেটি হলো যে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। তিনি বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 1400 অস্ত্র উদ্ধার করা হয়নি, লুট হয়েছে বিভিন্ন থানা থেকে, যেগুলো এখন বিভিন্ন জেলায় আছে। এগুলো যাতে সন্ত্রাসীদের হাতে না যায় বা কোথায় আছে এগুলো নিয়ে অভিযান পরিচালনার ব্যাপারে জেলা প্রশাসকদের পরামর্শ নিয়েছেন, এটি কিভাবে করা যায়। উনি আরেকটা পরিসংখ্যান দিয়েছেন, প্রায় 2.5 লক্ষ গুলিও এখনো উদ্ধার হয়নি, সেগুলো এখন আসলে মাঠে আছে, এই যে লুট হওয়া ব্যাপারগুলো। স্বৈরাচার দোসরদের ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে অপারেশনটা চলছে, অপারেশন ডেভিল হান্ট, সেটির বাইরেও বিশেষ করে নরসিংদী সহ চরাঞ্চলের যে সন্ত্রাসী কার্যক্রম চলছে সেগুলোর ব্যাপারে বিশেষ আরও অভিযান এই সশস্ত্র বাহিনীর বিভাগ যাতে নেয়। ও ডিসিরাও সেরকম পরামর্শ দিয়েছেন এবং এগুলো তাদের পরিকল্পনায় আছে। এই সমস্ত বিষয় কিছু আমরা জানতে পারছি। আজকে সব মিলে প্রায় 15টি সেশন অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে এরপরে বেসামরিক বিমান, দুপুরের আগে আছে আইন ও বিচার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং মোটামুটি রাত 8টা থেকে 8:45টার দিকে সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই জেলা প্রশাসক সম্মেলনটা কিন্তু শেষ হবে। তো এই ছিল নাফি, এই ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আমার কাছে থাকা জেলা প্রশাসক সম্মেলনের সবশেষ। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনের খবর জানাতে যুক্ত ছিলেন আছর লিমন। সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ি নিলামে গণমাধ্যমে প্রচার হলেও আশানুরূপ সাড়া মেলেনি। 15 এমপি মন্ত্রীর গাড়ির দরপত্র পড়লেও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সহ 9 এমপির গাড়ির জন্য আগ্রহ দেখাননি কেউ। বিডারদের দাবি সংরক্ষিত মূল্য বেশি ধরায় প্রথম নিলামে এমপিদের কোনো গাড়ি বিক্রি হয়নি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 5 আগস্ট সরকারের পট পরিবর্তনে সংসদ ভেঙে যাওয়ায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা বিলাসবহুল গাড়ি খালাসের সুযোগ পাননি দ্বাদশ সংসদের 30 এমপি। নিয়ম অনুযায়ী 2 দফা নোটিশ দেওয়ার পরেও বন্দর থেকে গাড়ি খালাস না করায় সাবেক এমপিদের 24টি ব্র্যান্ড নিউ টয়োটা ল্যান্ড ক্রুজার সহ মোট 44টি গাড়ি গত 26শে জানুয়ারি অনলাইনে নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস হাউজ। রোববার ছিল দরপত্র ও পে অর্ডার জমা দেওয়ার শেষ দিন। সোমবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম হলে খোলা হয় 2টি দরপত্রের বক্স। কর্তৃপক্ষ জানায় 44টি গাড়ির বিপরীতে দরপত্র জমা পড়েছে 143টি। 24 এমপির প্রতিটি ল্যান্ড ক্রুজারের ভিত্তিমূল্য 9,67,00,000 টাকা ধরা হলেও গড়ে নিলামে দর উঠেছে 2 থেকে 2.5 কোটি। খুলনা 3 আসনের সাবেক এমপি SM কামালের ল্যান্ড ক্রুজারের জন্য সর্বোচ্চ 3,10,00,000 টাকা দর উঠেছে। এরপর বগুড়া 5 আসনের এমপি মজিবুর রহমান মঞ্জুর গাড়ি দ্বিতীয় সর্বোচ্চ দর উঠেছে 2,60,00,000 টাকা। অবাক করা বিষয়, 9 এমপির গাড়ির জন্য নিলামে আগ্রহ দেখাননি কেউ। এর মধ্যে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত, চট্টগ্রাম 15 আসনের এমপি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোতালেব, সংরক্ষিত মহিলা আসনের এমপি সানজিদা খানম, ময়মনসিংহ 11 আসনের আব্দুল ওয়াহেদ, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের ASK আকরামুজ্জামান সহ 9 এমপি। আর তারকা এমপি তারানা হালিম ও আলোচিত নারী এমপি জান্নাতারা হেনরির গাড়ির বিপরীতে দর উঠেছে মাত্র 5 লাখ টাকা করে। 2 কোটি থেকে 2.5 কোটি টাকার মধ্যে। আবার আরও 8 থেকে 10টা গাড়ি, যেটা আমরা আরও কনফার্ম করতে পারবো আসলে অ্যাসেসমেন্ট করার পরে, যে টোটাল হিসাবটা আমরা পাবো, ওইগুলোতে কোনো বিড পড়ে নাই। বিডারদের অভিযোগ, কাস্টমসের নির্ধারিত 9,67,00,000 টাকা মূল্যে এমপিদের গাড়ি কেনার মতো ক্রেতা বর্তমানে বাজারে নেই। এক্ষেত্রে 60% দর দিতে হলেও ন্যূনতম 5,28,00,000 টাকা দর দিতে হবে। 25% শুল্ক কর সহ দাম পড়বে 7 কোটি টাকারও বেশি। তাই দ্বিতীয় নিলামের অপেক্ষায় তারা। বাজারে যারা বিলিয়নার ট্রিলিয়নার যারা আছে, যারা এই সমস্ত গাড়ি পছন্দ করবে, ওরা বলতেছে এই গাড়ি তো আমরা নিব না এত দাম। কাস্টম কর্তৃপক্ষের অত্যধিক রিজার্ভ ভ্যালু রাখায় আমাদের পক্ষে গাড়ি বিক্রি করা আদৌ সম্ভব হয় নাই। আইন অনুযায়ী প্রথম নিলামে 60% দর না উঠায় 24 এমপির কোনো গাড়ি বিক্রির জন্য অনুমোদন হবে না বলে জানান নিলাম শাখার এই কর্মকর্তা। তাই এই 24টি গাড়ি আবারও নিলামে তোলা হবে। আর আগামী 1 সপ্তাহের মধ্যে আরও 6 এমপির গাড়ি সহ
মোট 70টি গাড়ি নিলামে তোলা হবে। যেই গাড়িতে 3,10,00,000 টাকা পড়েছে, পরবর্তী এইবার তো যেহেতু 60% না হওয়ার কারণে আমরা তাকে আইন অনুযায়ী দিতে পারবো না, তো পরবর্তী নিলামে এটা যদি 3,10,00,000 টাকার বেশি কেউ বিড করে এবং এর মধ্যে সর্বোচ্চ বিডার যিনি হবেন তাকে আমরা গাড়িটা দিতে পারবো। তবে বাকি 20টি বাণিজ্যিক গাড়ির মধ্যে 2টি রিকন্ডিশন টয়োটা ল্যান্ড ক্রুজার সহ 5টি ডাম্প ট্রাকের ভালো দর উঠেছে। আগামী সপ্তাহেই এমপিদের 30টি গাড়ি সহ আরও 70 থেকে 80টি গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টমস হাউজ। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক। অবরুদ্ধ পশ্চিম তীরে আরও প্রায় 1000 অবৈধ বসতি নির্মাণ করছে ইসরায়েল। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি দখলদারদের প্রবেশ বৃদ্ধির পাশাপাশি এই পদক্ষেপের মাধ্যমে নিকটবর্তী বেথলেহেম শহরের আধিপত্য বাড়াচ্ছে তেল আবিব। গাজায় ভঙ্গুর অস্ত্রবিরতির মধ্যে এভাবে অন্যান্য ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্য দিয়ে গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমের সাথে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। গেল কয়েক দশকে ফিলিস্তিনিদের আরও কোণঠাসা করে এই 3 অঞ্চলেই ক্রমাগত অবৈধ বসতি বাড়িয়েই যাচ্ছে ইসরায়েলিরা। সোয়া 1 বছরের একতরফা আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকা গুঁড়িয়ে দেওয়ার পর ভঙ্গুর অস্ত্রবিরতির মধ্যেই পশ্চিম তীরে আরও হাজারখানেক বসতি নির্মাণের দরপত্র জারি করেছে ইসরায়েল। ইসরায়েল ফিলিস্তিন দ্বিপাক্ষিক সমাধানের লক্ষ্যে কাজ করা ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা পিস নাও জানিয়েছে, নতুন করে 974টি আবাসন ইউনিট নির্মাণের ফলে 40% পরিসর বাড়বে ইফরাত বসতির। আর এর মধ্য দিয়ে পূর্ণভূমি বেথলেহেমের উন্নয়ন কার্যক্রম আরও আটকে যাবে বলে আশঙ্কা সংস্থাটির। পাহাড়ের চূড়া থেকে শুরু করে শহর গ্রাম পর্যন্ত গোটা পশ্চিম তীরে এ পর্যন্ত শতাধিক আবাসিক বসতি, শপিং মল, উদ্যান সহ নানা স্থাপনা নির্মাণ করেছে ইসরায়েল। ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণে নজিরবিহীন সমর্থন দিয়েছিলেন ইসরায়েলকে। পরে বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে খানিকটা সমালোচনা করলেও বসতি নির্মাণ ঠেকাতে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। ফলে তখনও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণের কাজ অব্যাহত ছিল। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই গাজা সহ সব অঞ্চলে নতুন উদ্যমে ফিলিস্তিনিদের দমনপীড়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। In the process, he wanted to basically ethnically cleanse the 2 million people, the 2 million plus inhabitants of Gaza, send them to different countries, neighboring countries and distant countries, as far as he mentioned Indonesia and Albania and others, without the right to return. Then he toned down once he realized that the term buying doesn't make sense. I mean, after all, who owns Gaza and who do you buy it from? ইসরায়েলি আগ্রাসনে মাটির সাথে মিশে গিয়েও মাথা নত করতে নারাজ গাজার বাসিন্দারা। লাখো স্বজনের শেষ আশ্রয় যে মাটিতে, কিছুতেই তা ছেড়ে যাবেন না ফিলিস্তিনিরা। এত কিছুর পরও গাজার অধিকার না পেয়ে যেন আরও মরিয়া ইসরায়েল। দখলদারদের বসতি সম্প্রসারণের মাধ্যমে নতুন করে পশ্চিম তীর আর বেথলেহেমের ফিলিস্তিনি বাসিন্দাদেরও খেপিয়ে তুলতে চাইছেন প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর সরকার, এমনটাও মত অনেকের। This dramatic statement from President Trump about transferring Palestinians from Gaza into Jordan and Egypt came in order to try to rescue Netanyahu from sinking in the sands of Gaza, because apparently Netanyahu has a big political dilemma with the day after of this war that he has been launching in Gaza. অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক শাসনের অধীনে বাস করছে প্রায় 30 লাখ ফিলিস্তিনি। বসতি রয়েছে 5 লাখের বেশি ইসরায়েলি নাগরিকত্বধারী ইহুদি দখলদারদেরও। গাজার মতো এই অঞ্চলটিকেও ইহুদিদের ঐতিহাসিক ও ধর্মীয় প্রাণকেন্দ্র বলে মনে করে ইসরায়েল সরকার, তাও আবার ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকার প্রত্যাখ্যান করে। অভিযোগ রয়েছে, গাজায় আরোপিত যুদ্ধের আড়ালে আসলে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি বাড়িয়ে যাচ্ছে ইসরায়েল। নুসরাত কামাল, এখন বিশ্ব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অংশ নিতে সৌদি আরবে পৌঁছেছেন রুশ ও মার্কিন প্রতিনিধি দল। আজ রিয়াদে এ ইস্যুতে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি ওয়াসাকভ বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কূটনীতিবিদ কেইথ কেলক।
এরই মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেন শান্তি আলোচনার প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্যারিসে প্রেসিডেন্সিয়াল প্যালেস এলিসি ভবনে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আহ্বান জানান ইউক্রেন নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পিছপা না হওয়ার। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চলছে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এই মুহূর্তে পদযাত্রা নদী পারাপার শুরু হয়েছে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিস্তাপাড়া কাউনিয়া ব্রিজ এলাকা থেকে সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে সেখানে কর্মসূচি শুরু হয়েছে এবং সেখানে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরবেন। নাফিব, কিছুক্ষণ আগেই তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা নদীর যাতে পানির সমবন্টন করা হয় তার প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে পদযাত্রা সেটি শুরু হয়েছে এবং এটির এই পদযাত্রার যে সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তিনি তার সাথে একটু কথা বলতে চাই, যার নেতৃত্বে মূলত আজকের এই পদযাত্রা করতে হবে। এবং আমরা মনে করি সেই প্রেক্ষিতে যে সমস্ত অসম চুক্তি আছে সেগুলো প্রয়োজন হলে বাতিল করতে হবে, তিস্তা নদীর চুক্তি অবিলম্বে কার্যকর করতে হবে। না, আমাদের এই কর্মসূচি ততদিন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি। আমরা পরিষ্কার চাই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সময় অসম চুক্তি হয়েছে সেগুলোর কারণে ভারত একতরফা সুবিধা নিয়েছে, কিন্তু তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের এই পানির বৈষম্যতে এই এলাকাকে মরুভূমি বানিয়েছে। আমরা চাই যে ভারত যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে অতি সত্বর অবিলম্বে চুক্তি স্বাক্ষর করে আমাদের পানির ব্যবস্থা করে দিতে হবে। পাশাপাশি সরকারকে বলতে চাই, আমাদের মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা পাড়ের মানুষের যে ভাগ্যহত মানুষ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে হলে তিস্তার পানির যে সমবন্টন এবং তিস্তার পানি যে আটকে রাখা হয়েছে সেটি আগে ছেড়ে দিতে হবে এবং সময় মতো হিস্যা বুঝিয়ে দিতে হবে। এবং আমরা যেটি দেখছি এই পদযাত্রা তিস্তা যে নদী লালমনিরহাট যে প্রান্ত সেটি থেকে রংপুর প্রান্তর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে কাউনিয়া যে প্রান্ত, কাউনিয়া বাজার পর্যন্ত যাওয়ার কথা রয়েছে এবং এই যে নদী রক্ষা, তিস্তা নদী রক্ষা আন্দোলন, সেই নদী রক্ষা আন্দোলন কিন্তু গত এক যুগ ধরেও এটি আলোর মুখ দেখেনি। আমরা জানি 2012 সালে তিস্তা মহাপরিকল্পনার যে খসড়া সেটি একটি খসড়া হয়েছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, এখন পর্যন্ত স্বাক্ষর হয়নি। এবং এখানকার যারা মানুষ রয়েছে তারা যেটি বলছে, ভারত সরকারের পক্ষ থেকে বাধার কারণে এখন পর্যন্ত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি এবং গত সরকার এটিকে বলা হচ্ছে যে যতবারই তারা সেরকম চেষ্টা মানুষ দেখেনি এবং এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগ এসেছে তারা সেটাই এখন চেষ্টা করছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে আহ্বান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যাতে তারা উদ্যোগী হয় এবং পরবর্তীতে এই যে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলগুলো একসাথে এবং প্রধান পৃষ্ঠপোষক হিসাবে এই আয়োজনে বিএনপি রয়েছে। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা যদি পরবর্তী সময়ে ক্ষমতায় যায় তাহলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা কাজ করবে এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের যে দাবি সেটা কিন্তু চলমান রয়েছে এবং তিস্তার এই যে ব্রিজটি লালমনিরহাট প্রান্ত থেকে রংপুরের কাউনিয়া প্রান্তর দিকে এটি অভিমুখে যাচ্ছে এবং তারা যেটি বারবার এখানে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে স্লোগান জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগান দিয়ে এখানে সব শ্রেণী পেশার সংগঠনের মানুষ একত্রিত হয়ে এখানে তারা এগিয়ে যাচ্ছে এবং এই যে পদযাত্রা এটি কিন্তু প্রতিবাদ স্বরূপ পদযাত্রা। এখানকার মানুষের উত্তর জনপদের যে 5 জেলার মানুষ রয়েছে তারা আজকে 11টি
যে পয়েন্ট রয়েছে 11টি পয়েন্টের মধ্যে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে এবং এই যে 11টি পয়েন্টের আজকে দ্বিতীয় দিনে তারা তাদের যে কর্মসূচি এটির পরে পদযাত্রার পরে তারা তিস্তা নদীর পানি সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকে 48 ঘন্টার কর্মসূচির অবস্থান কর্মসূচির নদী পারাপার ও পদযাত্রার বিষয়ে জানাতে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। এর সাথে শেষ করব এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার অভিযোগ, সালমান, ইনু, মেনন সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির। তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায়ে লালমনিরহাট প্রান্ত থেকে পদযাত্রা শুরু, দুপুরে নদী পারাপার কর্মসূচি। রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কুপিয়ে জখম, জড়িত 2 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। এবং সাবেক 24 এমপির বিলাসবহুল গাড়ির নিলামে সাড়া মেলেনি, মূল্য বেশি ধরায় ক্রেতা সংকট। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।